আমরা বিপ্লবের মাধ্যমে এই জুলাই অগাস্ট বিপ্লবের মাধ্যমে আবার আমরা যে স্বৈরাচার ভারতের সাথে মর্যাদা সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের যে প্রতিবন্ধকতা রয়েছে, যেমন নদীর পানি হিসেবে তিস্তা, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি এবং ভারতের উপর আমাদের দৈনন্দিন পণ্যের জন্য যে নির্ভরশীলতা, এগুলো সমাধানের জন্য সরকার স্বল্প এবং দীর্ঘমেয়াদী কি ধরনের উদ্যোগ ও কৌশল গ্রহণ করতে পারে? আমরা যদি একটু দেখি যে 5ই আগস্ট পরবর্তীতে বর্তমানে আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক একটা অটো পাইলট পর্যায়ে চলে গেছে, অথবা একটা ডাইরেকশনলেস ফ্রোজেন পরিস্থিতিতে চলে গেছে বলে মনে হচ্ছে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে। এটার মূল কারণ হচ্ছে যে ইন্ডিয়া আপনার শেখ হাসিনার পতনকে সঠিকভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। আপনি যদি ভারতীয় বুদ্ধিজীবীদের, তাদের বাংলাদেশ এক্সপার্ট ডিপ্লোম্যাটদের, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদ, জয়েন্ট মেম্বার সেক্রেটারি এবি পার্টি, আপনারা সবাই তাকে চেনেন। চাপিয়ে দেবার বদলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে কিছু কমন পারসেপশন ডেভেলপ করেছে যে ভারত অনেক বড় দেশ, ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র, ভারত চাইলে অনেক কিছু করতে পারে, ভারত বাংলাদেশকে যে কোনো সময় 2 দিন 3 দিনের মধ্যে দখল করে নিতে পারে, এরকম অনেক কিছু পারে। কিন্তু ভারত যে আসলে কি পারে না, তার দুর্বল জায়গাগুলো কোথায়, সেটা তার অস্তিত্বের লড়াই করছে। আমার থেকে যে ভারতের নিজের আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে, সেই গল্পগুলো, আলাপগুলো কখনো এখানে তোলা হয় নাই। কারণ তোষামদের রাজনীতি আছে প্রচন্ড রকম। বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে গত 53 বছর, তারা বরাবরই ভারত তোষণ করে, ভারতের তোষামদি করে, দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে। এই অ্যাসপিরেশনটা যেটা গিয়েছে, সেই অ্যাসপিরেশনের সাথে আমরা কিন্তু সবসময় বেঙ্গলে আমাদের অ্যাসপিরেশনটা রিয়েলাইজ করতে চাইছি। সেই করতে যে বঙ্গভঙ্গ হয়েছে, তারপরে আপনার সেই 37-এর অ্যাক্ট হয়েছে, 37-এর পরে তখন আমাদের এখানে কতগুলো শেরে বাংলা, সোহরাওয়ার্দী, নাজিমুদ্দিন, এনারা আমাদের ছিল। সেই সময় কিন্তু আমাদের অ্যাসপিরেশনটা কিন্তু একটা শেপ পেয়েছিল। সুতরাং 47-এ বাঙালি মুসলিমের যে অ্যাসপিরেশনটা ছিল, সেটা ছিল ইউনাইটেড বেঙ্গল, নট পাকিস্তান। রাষ্ট্র যদি বিপদে পড়ে তাহলে মিনিংফুলি কেউ হেল্প করতে আসে না। সেজন্যে এটা আমরা বলতে পারি এটা একটা অ্যানার্কিক সিস্টেম বা নৈরাজ্যিক অবস্থা। এই সিস্টেমের ভেতরে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এবং আমরা লিটারেলি আমি মনে করি আমরা তেমন স্ট্রং না। সো যদি আপনি দুর্বল দেশ হন, তাহলে ক্ষমতাধর দেশগুলো আপনার উপরে এই সুযোগটা নেবে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। ইরান থেকে নিয়ে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মিয়ানমার হয়ে তারা সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত বিস্তৃত। হিমালয় থেকে নিয়ে দক্ষিণে শ্রীলঙ্কা, মালদ্বীপস, এটা ভারত মহাসাগর তাদের প্রভাব বলে হবে, আরব সাগর, তারপর বঙ্গোপসাগর। তিনি কিন্তু ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সমস্যাটা একান্তই বাংলাদেশের, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা, অভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশের অনেকেই কেউ মানে আড়ালে আবদালে বলার চেষ্টা করেন, এইভাবে হ্যান্ডেল না করলেও চলতো, ওভাবে হ্যান্ডেল না করলেও চলতো। মানে আমি যদি বলি চিন্ময় দাসের গ্রেপ্তার কাণ্ডকে নিয়ে একেবারেই সঠিক কাজটি সরকার করেছে, এতে কোনো সন্দেহ নেই। চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের আইন ভঙ্গ করলে অন্যান্য নাগরিক যে ধর্মাবলম্বী হোক না কেন, অন্যান্য সকল নাগরিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত দরকার, সেই কাজটি সরকার করেছে। সুতরাং এখানে দাস অথবা শেখ হিসাবে বিবেচনা করার কোনো কারণ নেই। এটা হচ্ছে আমার খুব ক্লিয়ার অবস্থান। এখানে ধর্মভিত্তিক ভাবে দেখার কোনো কারণ নেই। নাগরিকের অপরাধ নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে। মৌলানা ভাসানীর যদি একটা কোট আমি উল্লেখ করি, ভারত আমাদের জাত শত্রু, আমাদের যে প্রজন্ম এটা বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। ভারত আজকে যে অবস্থা আসছে, এটা ভারত একদিনে আসে নাই। তাদের অনেক পরিশ্রম করে স্যার এপিজে আব্দুল কালামের মতো মানুষের হাত ধরে ভারত আজকে পর্যন্ত আসে। সো ইন টার্মস অফ সিকিউরিটি এজেন্সি, ইন টার্মস অফ মিডিয়া এখানে একটা স্ট্রং রোল আমার মনে হয় যে পালন করতে পারে। সো এখানেও যথেষ্ট ফোকাস করতে হবে, বিকজ আমরা লিডিং কিছু মিডিয়ার এমন কিছু হেডলাইন দেখতে পাই যেগুলো আসলে রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের স্ট্যাটাস। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস গোয়িং অন ইন বাংলাদেশ? তখন আমাদের একটা স্লোগান ছিল, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এটা আমার কাছে প্রশ্ন, এখনো কোনো ক্ষেত্রে আমাদের পরবর্তীতে ফরেন পলিসি কি আপোষের দিকে যাবে না সংগ্রামের দিকে মুভ করবে? একটা নাম আমি উল্লেখ করতে চাই, তুলসী গ্যাবার্ড, যে ট্রাম্পের অ্যাডভাইজার হতে যাচ্ছে। সে কিন্তু ইসকনের একজন সদস্য
অথবা ভারতের এজেন্ট হিসেবে ইউএসএ তে কাজ করছে, এটার ক্ষেত্রে আমাদের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডগুলো কি হবে যে আমরা এইসব অ্যাডভাইজারিগুলোর এগেইনস্টে স্টেপ নিতে পারবো? উপদেষ্টার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের কোনো ইকোনমিক রিকভারি প্ল্যান, কারণ আমার মতে আমি আমার রিসার্চে দেখেছি 1 বছর 2 বছরের বেশি লাগে না তাদের কাছ থেকে ডিপেন্ডেন্সটা সিগনিফিক্যান্ট লেভেলে কমাতে। আমাদের মিডিয়া কি কাজ করছে, আমরা নিজেদেরকে এই ধরনের ক্রিয়ার বিরুদ্ধে কিভাবে প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত করছি। As well as they are trying in USA, they are spending money through Donald Trump lobby. So the অ্যাক্টিভিটিস 5I দ্বারা অ্যাট্রাক্টেড হয়েছে, তার প্রেক্ষিতে এবার আমি বাংলাদেশে আপনার মতামত জানতে চাচ্ছি দুইটা স্পেসিফিক ব্যাপারে। যে দালাল নাগরিক সমাজ তৈরি হয়েছে গত 5 দশকে, এই টোটাল দালাল শ্রেণীটা হচ্ছে বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে। এই দালালিটা ধসে পড়ে গেছে ওয়ালের, এই দালালদের ওয়ালটা ধসে গেছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তো ওদের 1 নম্বর প্রায়োরিটি ছিল পলিটিক্যাল এজেন্ডা, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ইমানসিপেশন অ্যান্ড বেটার লাইফ ফর দ্য পিপল। কিন্তু ভারতের আগরতলা বিমানবন্দর আমাদের সীমান্ত সংলগ্ন, সেটা কয়েক গজের ব্যবধানে, তারা আমাদের ভিতরে জায়গা চেয়েছে ওইটাকে সম্প্রসারণের জন্য। তাইলে দেখা যাচ্ছে যে তাদের সিকিউরিটিকে তারা বড় করে সবসময় দেখে আমাদেরটা দেখেন। নিজেদের সভরেন্টি বা তাদের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশে আমরা যারাই ক্ষমতায় ছিলাম বা ক্ষমতায় আছি বা ক্ষমতায় যাব, আমাদের কারোরই তার মানে সিকিউরিটি থ্রেট সৃষ্টি করার কোনো কারণ নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। যেন উভয় দেশেরই স্বার্থ সম্মিলিত, যেন শুধু সেটা একদিকে না যায়। আমরা সামনে যেগুলি প্রতিবন্ধকতা এই মুহূর্তে দেখতে পাই এবং আমাদেরকে যেটা নিয়ে ইতিমধ্যে কাজ করতে হচ্ছিল আগে থেকেও এখনো হচ্ছে, সেটা যেমন ধরুন পানি সমস্যা আমাদের আছে, তিস্তা নিয়ে কোনো অগ্রগতি হয়নি, আমরা চাইবো যে অগ্রগতি হোক। সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা যে দেশ দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারা, পৃথিবীতে আর কোথাও এটা নেই। আমি অসংখ্য না অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক বর্ডার আমি কিন্তু পার হয়েছি বাই ল্যান্ড, বাসে, গাড়িতে, কোথাও এরকম পরিবেশ নেই। এটা যায় না, এটা যায় না। The son of the soils. These are the panelists that we have got today: Barrister Fuhad, Saqib Ali, and Lieutenant General Mahfouz Rahman, and also Professor Abdul Rauf. Excellent pool of panelists in regards to the discussion that we have brought into our campus. Oh, and Dr. Ripon Bhai, he is our, one of the favorite student leaders.